তো এই হলো চিড়ঘাট, আর তার ঠিক উল্টো দিকে সেই পুরনো বাসটা ভগবানের আমলে এখনো বেঁচে আছে। এটা শুধু আমার কথা নয়, এটা গোটা বৃন্দাবনবাসী। তুই যখন বৃন্দাবন এসে জিজ্ঞাসা করবে যে এটাই কি ওই গাছ, বললো হ্যাঁ এটাই ওই গাছ, ভগবানের আমলের। এখানেই স্বয়ং ভগবান আমাদের পা ধুলাচ্ছে, বাসি বাজাচ্ছে, আর ওখান থেকে গোপীদের আর্তনাদ যে ভগবান আমাদের জামা কাপড়, আমাদের কাপড় ফিরিয়ে দিন, এরকম একটা ব্যাপার। তখন ভগবানের বয়স ছিল মাত্র 5.5 বছর। আর এখানেই হয়েছিল কালিয়া দমন, দেখতেই পাচ্ছ এই জায়গাটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। এটা আমাদের বৃন্দাবনের প্রথম সকাল। আমাদের ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। সো লেট হওয়ার রিজন আছে, কারণ আমরা লাস্ট এক সপ্তাহ দিন রাত একদম টানা ঘুরে বেরিয়েছি, ঠিক আছে। এখানে আসার পরে একদম মনে হচ্ছে একটা শান্তির ঘুম ঘুমালাম, ঠিক আছে। কালকে রাতে প্রচণ্ড খুবই ভালো ঘুম হয়েছে, কারণ আমার চোখ দেখেই বুঝতে পারছো অনেকটা ফুলে গেছে, মানে এতটাই চরম লেভেলের ঘুমিয়েছি, কারণ লাস্ট এক সপ্তাহ ঘুমাতেই পারিনি ভালো করে। সো এই জাস্ট রেডি হলাম, রেডি ফেডি হয়ে এখন যাব, মানে লাইক এখানে যাওয়ার তো এখানে ঘোরার শেষ নেই, ঠিক আছে। বাট আমরা যেহেতু আজকে পুরো দিনটা আছি, কালকে হাফ ডে থাকবো। সো এই 1.5 দিনের মধ্যে যতটুকু জায়গা কভার করা যায়, যতটুকু জায়গা দেখানো যায়, বা যতটুকু জায়গা নিজে ঘুরতে পারবো, সেগুলোই তোমাদেরকে দেখাতে পারবো। কারণ কি বলো তো, বৃন্দাবন মানে না তোমাকে পুরো মনে হবে এখানে থেকেই যাই, মানে আর যেতে ইচ্ছা করবে না বাড়িতে, এরকম একটা ব্যাপার। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। আর আমার লাইফের প্রথম একটা ট্রিপ যেখানে আমি কোনো ড্রোন শট নিইনি, বাট আজকে কিন্তু কোথাও না কোথাও একটা ড্রোন শট নেবই নেবো। এই হচ্ছে ড্রোনটাকে ক্যারি করছে আজকে। কালকে ভালো ঘুম হওয়ার পেছনে এরও হাত আছে, ঠিক আছে। খুব সুন্দর হাওয়া দিয়েছে, পুরো সারা রাত ঠান্ডা হাওয়া। আরে ভাই ভালো চলে গেল, এই যে এখানটায় আছে, এই যে বিস্কিট নেই ভাই, সেই চলে গেল। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। ওই দেখো ওখানেও আরেকটা আছে। এদের সব থেকে সেফ প্লেস, মানে গৌমাতার আমাদের বাদরদের সব থেকে সেফ প্লেস হচ্ছে এই উত্তরপ্রদেশ ভাই, হ্যাঁ কি না? সব থেকে সেফ প্লেস আর শান্তির জায়গা ওদের এটা। প্রচুর বাদর আছে এখানে। বাই দ্য ওয়ে, সব থেকে মেইন প্রবলেম হচ্ছে আমাদের কাছে কারো কাছে আর টাকা নেই, ঠিক আছে, মানে ক্যাশ টাকা কারো কাছে নেই। আমার কাছে 20-30 টাকা আছে, এর কাছে কত আছে? এর কাছে 150 আছে, তোর কাছে? আমার কাছে 50-60 টাকা। 60 টাকা, মানে সব মিলিয়ে গুছিয়ে মোটামুটি ওই 220-30 টাকার মতো হবে। তো আমরা এখন ফার্স্ট যাবো যেখানে, সেটা হচ্ছে এটিএম ভাই। কারণ পকেটে টাকা না থাকলে সব দুনিয়া ফাঁকা ফাঁকা লাগে, মানে ক্যাশ টাকাটা খুব দরকার না, বাইরে যেহেতু ঘুরতে বেরিয়েছি। তো এখন দেখা যাক এটিএম কোথায় আছে। এটা ভারত সেবাশ্রমের প্রাচীর, এই জাস্ট এখানে শেষ হলো ভারত সেবাশ্রম। এখনো মোটামুটি হয়তো 500 মিটার হাঁটতে হবে, তারপরে একটা নাকি এটিএম আছে। তো দেখা যাক। ফাইনালি একটা এটিএম তো পেয়ে গেছি, ইন্ডিয়া 1 এটিএম, বাট এখানে টাকা আছে কিনা ভগবান জানে। তো গাইজ আমরা ফার্স্ট ডিসাইড করলাম কি এখান থেকে যাবো হচ্ছে গোকুলধাম। তো এখান থেকে গোকুলধাম হচ্ছে 21 কিলোমিটার। ও বলছে ভাই 21 কিলোমিটার নেবে হচ্ছে 400 টাকা। কী করে হয় ভাই, 300 টাকা অবধি মানা যায়। তো ঠিক আছে যাবো না, ডিসাইড করলাম এখন যাবো চিড়ঘাট। এখন চিড়ঘাট হচ্ছে এখান থেকে 1.2 কিলোমিটার। তো যাওয়া যাক, এখন দেখা যাক টোটো ফোটো পেলে ভালো, নাহলে হেঁটেই চলে যাবো। বেশি দূরে না, কাছাকাছি 1.2 কিলোমিটার অনলি। नहीं যাও চিড়ঘাট যাওগে? कितना कितना लोगे? हाँ 3 दिन। हाँ अरे 1 किलोमीटर के 100 रुपये होता है, चले जाओ कोई बात नहीं भाई। 1 কিলোমিটারে 3 জন যাবো বলছে, 100 টাকা ভাড়া। কি সব এখানে অটোওয়ালাগুলো মোটেও ভালো না, একদম ভালো না। তো গাইস ফাইনালি এসে গেছি যমুনা নদীর কাছে একদম। এখানে প্রচুর বোর্ড রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই হলো সেই যমুনা নদী ভাই, যেখানে ভগবান স্বয়ং এই নদীর এখানে বস্ত্র হরণ করেছিলেন, কালিয়া দমন করেছিলেন, নৌকা বিহার করেছিলেন, যমুনা বিহার করেছিলেন। এই হলো সেই নদী। আরে বাপরে, আমি এখন সেই নদীর সামনে দাঁড়িয়ে আছি, এটা তো ভাবাই যায় না। তার উপর আবার হচ্ছে ওখানে যে গাছটাতে ভগবান চেপে বাঁশি বাজাতেন বা বস্ত্র হরণ করেছিলেন, সেই গাছটা হচ্ছে ওখানে। এটা একটা সুন্দর হাওয়াই দিচ্ছে। হ্যাঁ ওহো, আমরা বোটিং তো করবো, এত দূর এসেছি যখন বোটিং একটু করবো। যমুনা নদী, যে নদীতে ভগবান স্বয়ং এত কিছু করে গেছেন, ওই নদীর ওপরে একটু ঘুরে তো আসবো বোটে করে।
ए लाला सवारी ले जाओ भाई, कौन सा नंबर है, ले जाओ सवारी में ले जाओ। कितना करके ले रहे हो? छोटा राउंड का ना 120 रुपए टिकट है, 20 मिनट का राउंड है। सबका 120? एक सवारी का है। आपका जो बोट चल रहा है ना, लास्ट प्लान 2 बोट को जा रहा है, वहाँ तक जाएगा, पूरा तीनों घाट का दर्शन करा करके और ऐसे जाएगा। सामने जो तंबू लगा है वहाँ तक। अगर आपको रुकना है बीच में यमुना पार में तो नाव को रोक देंगे, उसका कोई चार्ज नहीं। 10-5 मिनट के लिए अगर रुकना है तो बट 120 असुविधा नहीं 120 है क्यों ना? एक पर्सन को 120, एक पर्सन का? हाँ, एक सवारी का तो অনেকটাই বলে দিল না। आनंद आएगा उसमें। 100 करके ले लो यार। कोई बात नहीं, 100 करके ले लो। बैठ जाइए इसमें সো গাইজ আমরা একটা বোটে চাপলাম। এখন আমরা যমুনা নদীর ওপরে একটু ভ্রমণ করবো। আর এখানে ভাড়া বলছিল 100 মানে 20 টাকা করে, বাট আমরা 20 টাকা করে কম করিয়ে 100 টাকা করে আছি। তবে একটা কথা ঠিক কি, বোটের ভাড়া সবসময় বেশি হয়। সেকেন্ড কথা হলো আমাদের শুধু 3 জনকেই নিয়ে যাচ্ছে এত বড় বোটটায়, তো এটুকু তো নেবেই। বাট এই ভাই পুরো নদীর জলটা না সে আগেকার মতো দেখ উঁচু 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 টাইপের লাগে, যে এরকম দেখতে না দেখ পুরো সেম টাইপের লাগছে। একটা জিনিস দেখতে পাচ্ছ, নর্মাল নদীর জল না কি হয় না পুরো থেমে থাকে, এখানে এত সুন্দর হাওয়া চলছে না, মানে আমরা টিভিতে বা ছোট কার্টুনে ভগবান শ্রীকৃষ্ণের কার্টুনে যেরকম দেখেছি ঠিক, মানে পুরো ওরকম টাইপের জলটা দেখো উঁচু উঁচু টাইপের হাওয়া চলছে বলে ওরকম টাইপের লাগছে একটা। अच्छा, कालिया दमन घाट कौन सा है? हम बैठे थे ना, हाँ, नहीं यहाँ से हम बैठे तो वो ऊपर की तरफ है। अच्छा तो आप जिस तरह ऊपर चढ़ा के बैठे थे, कालिया दमन है, करम का पेड़ है, जब भगवान ने कपड़े चोरी किए ना, हाँ वो वाला। अच्छा, ये कौन सा है? ये सामने वाला आरती घाट है। अच्छा, इस पे शाम को आरती होता है? शाम को आरती होती है 7 बजे। अच्छा, शाम को आगे चले আসবো। वाह वाह वाह। जो नीली वाली चीज है ना, हाँ, वो वाला गोपी है। अच्छा, वो वाला गोपियों का घाट है। তো এখানে গাইস সন্ধ্যাবেলা আরতি হয়, তো আজকে তো আরতি দেখতে আসবো। তো গাইস এখন আমরা ওই পার থেকে এই পারে চলে এলাম, আর এদিকে রয়েছে কিন্তু পুরো ফাঁকা মাঠ, ঠিক আছে। আর এখানেই ভগবান কিন্তু ডেলি সকাল হলেই গোমাতাদের নিয়ে বেরিয়ে পড়তেন চড়াতে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ফাঁকা এখনো। এই হলো যমুনা নদী, ওদিকে হচ্ছে কালিয়া দমন ঘাট, বস্ত্রহরণ ঘাট সব ওদিকে রয়েছে, আর এই পারে হচ্ছে ফাঁকা মাঠ, একদম টোটালটাই ফাঁকা মাঠ। মানে ভাবতে পারছো 9 লক্ষ গরু নিয়ে ভগবান এদিকে চড়িয়ে নিয়ে বেড়াতো, কখনো এখানে কখনো ওখানে কখনো এখানে। এই মাটিতেও অনেক বেশি ভালোবাসা আছে সত্যি, সেই ব্যাপার। এই মাটিটাও অনেক বেশি মানে পূর্ণকামী নিয়েছে। আমার তো মনে হয় ভারতবর্ষের সব থেকে শুদ্ধ মাটি হলো এটা, যেখানে ভগবানের চরণ ছুঁয়েছিল। হ্যাঁ, আহা হা, কি দারুণ দৃশ্য। এই জায়গাগুলো টোটালি যারা ভগবানে বিশ্বাসী, যারা সনাতনী ধর্ম না, তারা এলেই একমাত্র বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে। এটা টোটালি একটা ফিলিংসের জায়গা, ঠিক আছে। সুন্দর হাওয়া দিচ্ছে না চারিদিকে, যখন দেখছি আমি না, মানে একটা আলাদাই ফিলিংস লাগছে, মনে হচ্ছে হ্যাঁ কিছু তো আছে ভাই, কিছু তো একটা ম্যাজিক আছে। আদারওয়াইজ আমি যা চঞ্চল মাইন্ডের ছেলে না, বাইরে গেলেই চঞ্চল হয়ে যায়, কিন্তু এখানে যখন থেকে ঢুকেছি না মন শান্ত হয়ে গেছে একদম। তারপরে যখন আবার এখানে এসে থামলাম আরও শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে কিছু কারোর সাথে কোনো কথা বলবো না, জাস্ট চুপ করে ওদিকে তাকিয়ে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, আর চোখ বন্ধ করে বা চোখ খুলে একভাবে চুপ করে দাঁড়িয়ে থাকি, একই না ভাই। দেখো গাইস, ভগবান যে গাছে বসে মানে গোপীদের কাপড় চুরি করেছিলেন, তখন ভগবানের বয়স ছিল কিন্তু মাত্র 5.5 বছর, ঠিক আছে। তো এগুলো সব ভগবানের লীলা, ঠিক আছে। এখনো সেই গাছটা বেঁচে আছে, ইভেন শুধু আমি নয়, এরাও এটা বিশ্বাস করে, কারণ আমি তো বাইরে থেকে এসেছি, বাট এরা তো এখানকার। अभी भी जिंदा है ना ऊपर? अभी भी है। अभी भी है, देख रहे। तो
তো এখনো গাছটা বেঁচে আছে, ভাবতে পারছো কখন কত যুগ আগেকার কথা ভাই। এইগুলো সব লীলা। ভগবান যে গোটা পৃথিবীর মালিক, ঠিক আছে, যে টোটাল ইউনিভার্সের মালিক, যে টোটাল ইউনিভার্সটাকে কন্ট্রোল করছে, সে যদি চায় সব কিছু করতে পারে। একটা চুটকিতে পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আবার ভগবান চাইলে একটা গাছকে 5,000 কেন 50,000 কোটি বছর বাঁচিয়ে রাখতে পারে, ঠিক আছে। যা চায় ভগবান, যা চায় সেটাই পারে। উনিই তো মালিক, উনি হচ্ছেন হেড, তো উনি চাইলে তো সব কিছুই পসিবল, হ্যাঁ কি না ভাই? এখানে একটা ফিল হচ্ছে না, মনে হচ্ছে ওদিকে তাকিয়ে মনে হচ্ছে কারোর সাথে কথা বলবো, তাকিয়েই থাকি। হ্যাঁ खेले भगवान इधर, वही तो। ये मिट्टी है ना, इधर खेलते हैं भगवान। बहुत से लोग होते हैं मतलब बैठ के आते हैं, इसमें लौट के आते हैं। अभी जाना आप भ्रमण रेती, भ्रमण रेती में आप जाओगे ना तो मतलब लोग है ना, लोग ऐसे मतलब पलटी मार के उधर रज लगा के आते हैं। वो तो होगा ही, ब्रज की रज लगा के आते हैं उधर। চলো এখন আমরা আবার ওই ঘাটেই যাবো ফেরত। দারুণ 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 বৃন্দাবন এসো ভাই, লাইফে কোথাও যাও না যাও, সিমলা মানালি গ্যাংটক তো যাবেই, আলাদাই ব্যাপার, ওগুলো আলাদা, ছেড়ে দাও। কিন্তু যিনি সিমলা মানালি তৈরি করেছিলেন তার জায়গায় একবার আসো, ঠিক আছে। এটা হচ্ছে ভগবানের হেড অফিস। সিমলা মানালি তো তৈরি করা হয়েছে, ঠিক আছে, পরে তৈরি হয়েছে, কিন্তু এটা হচ্ছে ভগবানের হেড অফিস, এটা হচ্ছে ভগবানের মেইন জায়গা। তো এখানে একবার সবাইকে একবার আসতেই হবে, ঠিক আছে, আসাটা দরকার, খুব ইম্পর্টেন্ট। তারপরে তুমি বাইরে টোটাল যা যা জায়গা আছে ঘুরবে, অল ওভার ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে, বাট বৃন্দাবনে একবার আসতেই হবে, সবাইকে আসাটা দরকার, আমি তো এটাই মনে করি। তো গাইস এটা হলো সিঙ্গার ঘাট। তো এই হলো চিড় ঘাট, আর তার ঠিক উল্টো দিকে সেই পুরনো গাছটা ভগবানের আমলে এখনো বেঁচে আছে। এটা শুধু আমার কথা নয়, এটা গোটা বৃন্দাবনবাসী। তুমি এখন বৃন্দাবন এসে জিজ্ঞাসা করবে যে এটাই কি ওই গাছ, বললো হ্যাঁ এটাই ওই গাছ, ভগবানের আমলের। আগে কি ছিল না, যমুনা নদী পুরো এতটা অব্দি ছিল, ঠিক আছে, এখন তো আস্তে আস্তে রাস্তাঘাট হয়ে গেছে, অনেক দূর অব্দি চলে গেছে, বাট এটাই হলো সেই গাছটা। ভাবতে পারছো, এখানেই স্বয়ং ভগবান আমাদের পা দুলাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, আর ওখান থেকে গোপীদের আর্তনাদ যে ভগবান আমাদের জামা কাপড়, আমাদের কাপড় ফিরিয়ে দিন, এরকম একটা ব্যাপার। তখন ভগবানের বয়স ছিল মাত্র 5.5 বছর, আর এখানেই হয়েছিল কালিয়া দমন। দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এখান থেকে ঠিক এই জায়গাটা, এখানেই হয়েছিল কালিয়া দমন। বাহ, কোথায় দাঁড়িয়েছি ভাই, দেখতে পাচ্ছ এটাই হলো সেই গাছ। অবাক লাগছে না একটু, লাগছে না? বাপরে বাপ, সেই গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি এখন, সেই গাছের ছাওয়াই দাঁড়িয়ে আছি। এটা আনবিলিভেবল, ঠিক আছে, এটা বিশ্বাস করাই যায় না। তুমি যতক্ষণ না বৃন্দাবন না আসলে তুমিও বিশ্বাস করবে না, শুধুমাত্র এই ভিডিও দেখে। বাট এটাই হলো সেই গাছটা। রাস্তা বন জঙ্গল ছিল, ঠিক আছে, চারিদিকে গৌমাতারা চড়ছে, এদিকে সুন্দর যমুনা নদী। এখন তো যমুনা নদীর কালার আলাদা, ঠিক আছে, তখন একটা আলাদাই কালার ছিল, ঠিক আছে, তখন একটা সুন্দর বাতাস বইতো, হ্যাঁ, পুরো নীলচে কালার ছিল, সেটাই তখন একটা আলাদাই টাইপের ব্যাপারটা ছিল তখনকার। আর এখনকার এটা তুলনার যোগ্যই না সৌগত। তো সেটাই বলছিলাম, ভগবান চাইলে কি না করতে পারে। ভগবান চাইলে একটা গাছকে সারা জীবন বাঁচিয়েও রাখতে পারে, আবার ভগবান চাইলে এই গোটা ইউনিভার্সকে একটা চুটকিতে পুরো ধ্বংস করে দিতে পারে। দ্বাপর যুগের ভগবানের সব লীলার মধ্যে অন্যতম একটি লীলা হলো গোপীদের বস্ত্রহরণ। কিন্তু ভগবান কেন এরকম করেছিলেন, বা এই লীলার মাধ্যমে ভগবান আমাদের কি জ্ঞান প্রদান করতে চেয়েছিলেন? কেউ কেউ বলে ভগবান বয়সে ছোট ছিলেন তাই এরকম করেছিলেন, আবার কেউ কেউ বলে নিশ্চয়ই কোনো মতলব বা গুপ্ত কারণ আছে এটার পেছনে। আবার যারা হিন্দু ধর্ম বা সনাতনী ধর্মে অবিশ্বাসী তারা বলেন নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ কামুক ছিলেন, তাই এসব করেছিলেন, আর তাই গোপীদের স্নান করার সময় তাদের বস্ত্র হরণ করেছিলেন। কিন্তু লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে বিচার করা বা বোঝার ক্ষমতা আমাদের সাধারণ মানুষের কখনোই সম্ভব নয়, আর বর্তমান কলিযুগে তো তা আরোই সম্ভব নয়। তাদের যদি বাস্তব জ্ঞান থাকতো
তাহলে ভগবানকে নিয়ে এসব বলার ক্ষমতা কোনোদিনও থাকতো না। শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতারেই সবথেকে বেশি লীলা করেছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণকে লীলাধর নামেও পূজিত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় যেমন ব্রজবাসীর বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খেতেন, সেরকম শাস্ত্রতে এটাও উল্লেখ আছে যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, কিন্তু তখন ওনার বয়স ছিল মাত্র 5 থেকে 6 বছর। আর বস্ত্র চুরি করার আসল উদ্দেশ্য ছিল গোপীদের উচিত শিক্ষা বা জ্ঞান দেওয়ার জন্য তিনি এরকম করেছিলেন। পদ্মা পুরাণের বর্ণিত কথা অনুসারে একদিন গোপীরা যখন তাদের বস্ত্র খুলে যমুনা নদীতে স্নান করতে নামেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের মধ্যে বসে এই সব দৃশ্য দেখতে থাকেন। কিছুক্ষণ পরে যখন গোপীরা স্নান করতে মগ্ন হয়ে যান, তখন ভগবান লুকিয়ে তাদের বস্ত্র চুরি করে একটি গাছে লুকিয়ে যান। ওদিকে গোপীদের স্নান হয়ে যাওয়ার পরে যখন নদীর পাড়ে বস্ত্র না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যান এবং বস্ত্র খুঁজতে থাকেন, আর তখনই গোপীদের নজরে পড়ে গাছে চেপে থাকা ভগবান শ্রীকৃষ্ণের ওপরে। তখন গোপীরা ভগবানকে বলে, কানহা, তোমার এভাবে গোপীদের লুকিয়ে লুকিয়ে স্নান করার দেখা একদম উচিত হয়নি। তখন শ্রীকৃষ্ণ গোপীদের বলেন, আমার কেন লজ্জা লাগবে? লজ্জা তো তোমাদের লাগা উচিত, কারণ তোমরা এভাবে নির্বস্ত্র হয়ে স্নান করছো। তখন গোপীরা ওনাকে বলেন, কানহা, আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু এখন বলো আমাদের বস্ত্র তুমি কোথায় লুকিয়ে রেখেছ? প্রথমে ভগবান মানতে না চাইলেও পরে গোপীদের বারবার অনুরোধের কারণে ভগবান বলে, কন্যা, তোমাদের বস্ত্র এই গাছেই আছে, জল থেকে উঠে এসে নিয়ে যাও। কিন্তু গোপীরা নির্বস্ত্র হওয়ার কারণে গোপীরা বলে, আমরা তো সবাই নির্বস্ত্র আছি, আর এই সময় আমরা কিভাবে বস্ত্র নিতে আসবো? শ্রীকৃষ্ণ বলে, যখন তোমরা নদীতে স্নান করতে গেছিলে তখন তো তোমরা নির্বস্ত্র হয়ে গেছিলে, তাহলে এখন তোমাদের কিসের লজ্জা? তখন গোপীরা বলে, কানহা, আমরা স্নান করতে এসেছিলাম তখন এখানে কেউ ছিল না। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমরা কিভাবে জানলে তখন এই সময় কেউ ছিল না? কারণ আমি তো সর্বদা সব জায়গায় বিরাজমান। আর হ্যাঁ, তখন আমি ছাড়াও আকাশে উড়ে যাওয়া পাখি, সূর্যদেব, বায়ুদেব আর সাথে মাটিতে থাকা জীব জন্তুরা তোমাদের নির্বস্ত্র অবস্থায় দেখেছে। তোমরা নির্বস্ত্র হয়ে জলে নামায় জলে থাকা জীব জন্তুরাও তোমাদের নির্বস্ত্র অবস্থায় দেখেছে, আর জলে নগ্ন অবস্থায় নামায় জলে থাকা বরুণ দেবীও তোমাদের নির্বস্ত্র অবস্থায় দেখেছে। সাথে তোমাদের পূর্বপুরুষরাও তোমাদের নগ্ন অবস্থায় দেখেছে। কারণ পুরাণে বলা হয়েছে, স্নান করার সময় আমাদের সবার পিতার মানে আমাদের পূর্বপুরুষ আমাদের চারপাশে থাকে এবং ভেজা বস্ত্র থেকে পড়ে যাওয়া জল তারা গ্রহণ করে এবং সেটাতে তারা তৃপ্তি পায়। নির্বস্ত্র হয়ে স্নান করার ফলে আমাদের পূর্বপুরুষরা অসন্তুষ্ট হয় এবং তার কারণে ব্যক্তির ক্রোধ, শক্তি, ধন, সুখ নষ্ট হয়। তাই নির্বস্ত্র হয়ে কখনোই স্নান করা উচিত নয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র দেওয়ার সময় বলে, কন্যা, যতক্ষণ মানুষের এই শরীর সরমরূপী এই মায়ার জালে বাঁধা থাকে ততদিন সে মুক্তি লাভ কখনোই করতে পারে না, বা বিন্দুমাত্র মায়ার জালে জড়িয়েও কখনো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করা সম্ভব নয়। আর এটাই তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের বস্ত্র চুরি করেছিলাম। তো যাই হোক, এই জায়গাটা দেখে আমার সিরিয়াসলি মন খুশি হয়ে গেল। আর এখন আমরা যাব কিছু খাবার খেতে, কারণ এখন বাজে প্রায় 10টা, পাক্কা 10টা বাজে, দেখতে পাচ্ছ 10:05। তো এখন কিছু খাবার খেয়ে নিই টুকটাক করে, দেন খাবার খেয়ে আবার নতুন একটা কোনো জায়গায় যাব। বাট তার আগে কিছু খাবার খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা সেই কাল রাতে খেয়েছি, আর এখন যেহেতু 10টা হয়ে গেছে, সকাল থেকে আমরা অনেকটাই হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম, ঠিক আছে? সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। বৃন্দাবন এলে এই চিরঘাট বা এই গাছের নিচে অবশ্যই আসবে। দেখো, মানুষের বানানো ইসকন টেম্পল বা প্রেম মন্দির, এগুলো সব মানুষের বানানো।
আর এগুলোতে ভগবান স্বয়ং লীলা করে গেছে, ঠিক আছে? এগুলোতে মাস্ট আসবেই আসবে। হ্যাঁ, মন্দিরও যাবে, মন্দির যাবে না সেটা নয়, বাট এগুলো মাস্ট ভিজিট করবে, তারপরে তো টেম্পল আছেই। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, জয় শ্রীকৃষ্ণ।